আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি। পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনে নামার ঘোষণা জামায়াতের। ভারত নির্ভরশীলতা থেকে বৈরিতা, চীন ও পাকিস্তানের সাথে নৈকট্য অন্তর্বর্তী সরকারের। ফেব্রুয়ারিতে হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, বললেন প্রেস সচিব। প্রথমবারের মতো অনূর্ধ্ব ২০ নারী এশিয়া কাপের মূল পর্বে বাংলাদেশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পদ্মা সহ অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি। রোববার রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের কলকারখানা গড়ে তুলতে হবে, যেখানে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের কৃষি উৎপাদন বাড়াতে হবে। তারেক রহমান আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। চিকিৎসা ও শিক্ষা ক্ষেত্র একেবারে ধ্বংস করে ফেলেছে ফ্যাসিস্ট সরকার। ক্ষমতায় আসার পর যুবকদের প্রশিক্ষণ দিয়ে তাদের বেকারত্ব দূর করতে হবে। তিনি আরও বলেন, আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এক্ষেত্রে আমাদের অবশ্যই ঐক্য ধরে রাখতে হবে, জনগণের বিশ্বাস ও আস্থা ধরে রাখতে হবে। এদিকে জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী। রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সংসদে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের ব্যাপারে আমরা একমত হয়েছি, কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর হতে হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে। সেই ইস্যুতে আমরা আন্দোলন করব। এটার কারণ হচ্ছে ৫৪ বছরের নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায়নি। পিআর পদ্ধতি হচ্ছে একটি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা, যে পদ্ধতিতে প্রতিটি দলের সারা দেশে পাওয়া মোট ভোটের অনুপাতে আসন বন্টন হবে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে আশা করে তাহের বলেন, জামায়াত ইসলামী সব সময় নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখের ব্যাপারে জামায়াতের মৌলিক কোনো আপত্তি নেই, কারণ আমরা আগে থেকেই বলছি নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলে হতে পারে। বিগত ৩টা নির্বাচনের উদাহরণ টেনে জামায়াতের এই নেতা বলেন, অতীতে ৩টি নির্বাচন যেভাবে হয়েছে তাতে নির্বাচন নিয়ে মানুষের শঙ্কা কাটেনি। সেজন্য সরকারকে অনেকগুলো উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছি আমরা। এই নির্বাচনের আগে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার ও আওয়ামী লীগের বিচারের দাবিও জানান তিনি। এদিকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকের শাসনামলের পতনের পর দেশের কূটনীতিতে বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার সাথে সাথে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয় দীর্ঘদিনের মিত্র ভারতের সাথে। রোববার এক প্রতিবেদনে এমন দাবি করেছে বিবিসি বাংলা। ওই প্রতিবেদনে বলা হয়েছে, আগের ভারত কেন্দ্রিক বৈদেশিক নীতির ধারা থেকে সরে এসে গত ১ বছরে অন্তর্বর্তী সরকারের সাথে চীনের ঘনিষ্ঠতা দৃশ্যমান হচ্ছে। সেই সাথে পাকিস্তানের সাথেও এক ধরনের সম্পর্ক উন্নয়নের চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। গত ১ বছরে বাংলাদেশের সাথে ভারতের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে অবনতি যেমন দেখা গেছে, তেমনি সীমান্তেও সৃষ্টি হয়েছে সংঘাতময় পরিস্থিতি। ভারত থেকে দফায় দফায় পুশব্যাকের ঘটনা ঘটে চলছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই। কূটনীতিক ও বিশ্লেষকরা বলছেন, একটি নির্দিষ্ট দেশ কেন্দ্রিক পররাষ্ট্রনীতি থেকে সরে আসা ছিল গত ১ বছরে বাংলাদেশ সরকারের সবচেয়ে বড় কূটনৈতিক পরিবর্তন। আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক অধ্যাপক সাহাব এনাম খান বিবিসি বাংলাকে বলেন, বাংলাদেশের নতুন সরকার আগের চেয়ে অনেক প্র্যাকটিক্যাল হয়েছে। একটি নির্দিষ্ট দেশ কেন্দ্রিক পররাষ্ট্রনীতি থেকে সরে আসার কারণে বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্বটাও বেড়েছে। গত বছরের জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশে হওয়া হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত প্রতিবেদনের বিষয়টিকে অধ্যাপক ইউনূসের বড় একটি কূটনৈতিক সফলতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে নতুন মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সব দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের পর বাংলাদেশ তা কিভাবে সামাল দেয় সে নিয়েও নানা আলোচনা দেখা গেছে। তবে মিয়ানমারে মানবিক করিডোর ও রোহিঙ্গা ইস্যুতে অধ্যাপক মোহাম্মদ ইউনূস সরকারের নানা সমালোচনাও হয়েছে। অন্তর্বর্তী সরকারের ১ বছরের কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ কতটা সফল হয়েছে সে প্রশ্নও সামনে এসেছে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেটি হবে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য অবাধ নির্বাচন। জাতিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কাজ চলছে। তিনি বলেন, নির্বাচনে সবাই যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। রোববার দুপুরে সাভারে
খাগান এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ঐতিহাসিক জুলাই বিপ্লব 2024-এর বর্ষপূর্তি উপলক্ষে পক্ষকালীন বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, জুলাই হত্যাকাণ্ডের সকল আসামিদের বিচার করা হবে ন্যায় প্রতিষ্ঠার জন্য। বিচার একটু দেরিতে হচ্ছে, কিন্তু সঠিক সময়ে তাদের বিচার কাজ সম্পন্ন করা হবে। জুলাই যোদ্ধাদের কারণে এক নায়কতন্ত্রের পতন হয়েছে। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ সঠিক তদন্ত করেছে। সচিবালয়ের ভেতরে যেসব সরকারি কর্মকর্তা কর্মচারী বিধিবিধান লঙ্ঘন করেছেন তাদের অনেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শফিকুল আলম। তিনি বলেন, যারা ফেসিবাদের হাতকে শক্তিশালী করেছিলেন তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না, তাদের শাস্তির আওতায় আনা হচ্ছে। এই ফেসিবাদ যাতে আর কোনোদিন প্রতিষ্ঠান না পায় সে লক্ষ্যে সরকার যা যা দরকার সেই কাজগুলো করছে। তবে আমরা অন্যায় কিছু করছি না। এখনো যারা ফেসিবাদকে সহযোগিতা করছেন বলে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। শফিকুল আলম আরও বলেন, ঐতিহাসিক জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অংশগ্রহণ ছিল 1 নম্বরে। উল্লেখযোগ্য সংখ্যক মেয়েরা জুলাই আন্দোলনে অংশ নিয়েছিল, যা বাংলার অতীত ইতিহাসে দেখা যায়নি। যত প্রাণ ঝরেছে তার প্রত্যেকটি খুনের বিচার করা হবে, একটাও বাদ যাবে না। মানারাতের 2 শিক্ষার্থী শাকিল হোসেন পারভেজ ও আহনাব আবির আশরাফুল্লাহ হত্যাকাণ্ডের বিচারও হবে। আমরা তাড়াহুড়ো করছি না, আমরা ক্যাঙ্গারু কোর্ট চাই না। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্র শহীদ শাকিল হোসেন পারভেজ ও আহনাব আবির আশরাফুল্লাহর নামে চত্বর ও লাইব্রেরি উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এদিকে প্রথমবারের মতো অনূর্ধ্ব 20 নারী এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেও সেরা 3 রানার আপের একটি হয়ে টুর্নামেন্টের মূল পর্বের টিকিট কেটেছেন তৃষ্ণা সাগরিকারা। আজ লাওসে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে 6-1 গোলে হেরে যায় বাংলাদেশ। এতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব 20 নারী এশিয়া কাপে খেলার সম্ভাবনা নস্যাৎ হয়, তবু টিকে থাকে সেরা 3 রানার আপের একটি হয়ে মূল পর্বের অংশগ্রহণে। অন্যান্য গ্রুপের ম্যাচগুলোর ফলাফল পক্ষে এলে সেরা 3 রানার আপ হিসেবে মূল পর্বে খেলা নিশ্চিত হয় বাংলাদেশ, জর্ডান ও চাইনিজ তাইপের। গ্রুপ পর্বে নিজেদের প্রথম 2 ম্যাচে স্বাগতিক লাওসকে 3-1 ও পূর্ব তিমুরকে 8-0 গোলে হারিয়ে দেয় পিটার বাটলারের শিষ্যরা। এর আগে গত মাসে প্রথমবারের মতো এশিয়া কাপে নাম লিখিয়েছে বাংলাদেশ নারী দল। অল্প সময়ের ব্যবধানে এবার ইতিহাস গড়ল অনূর্ধ্ব 20 দলও। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।